সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক হাসান মামুন। মামুন, স্বাগত আপনাকে স্টুডিওতে। ধন্যবাদ। শিরোনাম দেখে নিচ্ছি বাংলাদেশ প্রতিদিন। শিরোনাম হচ্ছে মব আতঙ্ক চারদিকে, আর খুন বেড়েছে 3 কারণে। মানবজমিন সিলেটের ডন রঞ্জিত আর ছাত্রী হেনস্থা, রাতে তুলকালাম, দিনে জামিন, তৌহিদি জনতার আড়ালে কারা। সমকাল টান পর্বে রোহিঙ্গাদের খাবারে বিপর্যয়ের সংখ্যা, আরও 3 প্রকল্প বাদ দিতে চায় বাংলাদেশ। আমাদের সময় এনআইডির কর্তৃত্ব নিয়ে মুখোমুখি সরকার ইসি, নির্বাচনের আগেই মজবুত ভিত্তি করতে চায় এনসিপি। আমার দেশ আইনশৃঙ্খলায় অস্বস্তি, গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন, 16 বছর ধরে ভয়ঙ্কর টর্নেডো বয়ে গেছে। কালবেলা এনসিপি গুছিয়ে নিচ্ছে 300 আসন, গঙ্গার পানি বন্টন নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ। কালের কণ্ঠ, দ্বৈত নাগরিকত্বে যোগ বাড়ছে, নির্বাচনের সময় নিয়ে বিভ্রান্তি। দেশ রূপান্তর, খাদ্য মূল্যস্ফীতিতে সুবাতাস, আওয়ামী লীগ ঠিক করবে ভোটে অংশ নিতে চায় কি না। খবরের কাগজ, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অস্থিরতার আশঙ্কা, ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন হবে, বিবিসিকে প্রধান উপদেষ্টা। দিনকাল, রাজনৈতিক হিংস্রতার শিকার তারেক রহমান, নির্বাচন হবে আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, ডক্টর ইউনূস। ইনকিলাব, উভয় সংকটে এনসিপি, সংস্কার মতামত চেয়ে দলগুলোকে চিঠি। করতোয়া, জাতীয় নির্বাচন কবে, মব বিরুদ্ধে করা হুঁশিয়ারি। টিবিএস ফ্রাইডে, Bangladesh to drop 11 projects from Indian LOC due to prolonged process. শিরোনাম যা দেখলাম এখানে নিয়ে আজকের দেখছি কাগজগুলোতে, সেটা হচ্ছে যে মব নিয়ে আতঙ্ক। জি। তো মব সংস্কৃতি কোনো দিনই খুব একটা বাংলাদেশে এইভাবে ছিল না। স্বাধীনতার পর কিছুটা হয়েছিল, কিন্তু এই কদিন যাবৎ যেভাবে হয়েছে, এ পর্যন্ত এই কদিনে 119 জন মারা গেছেন 7 মাসে পিটুনিতে, গণপিটুনিতে। আপনি কীভাবে দেখেন? হ্যাঁ, মবটা খুবই উদ্বেগজনক এবং গণ অভ্যুত্থানের পর ধরে নেওয়া হয়েছিল যে কিছুদিন এটা চলবে, কিন্তু সরকার গঠনের পরও পরিস্থিতির উন্নতি হয়নি। তখন বলা হচ্ছিল যে সরকার একটু সংহত হবে, প্রশাসনের নিয়ন্ত্রণ জোরদার হবে এবং বিশেষ করে পুলিশের মনোবল, পুলিশের যে শৃঙ্খলা ফিরে আসবে এবং তাতে মবটা কমে যাবে বা এটা তিরোহিত হবে। কিন্তু এটা দেখা যাচ্ছে ক্রমে বাড়ছে। সবচেয়ে উদ্বেগজনক হলো যে অপারেশন ডেভিল হান্ট কিন্তু এখন চলছে। এর মধ্যে মব বেড়েছে, এর মধ্যে মব কমেনি। মব কর্তৃত্ব করছে নাকি আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃত্ব করছে, এটা একটা প্রশ্ন। মাঝে আমাদের রাজধানীর অভিজাত এলাকা গুলশানে একটা বাড়িতে এসটি ইমাম সাহেবের ছেলের সাবেক স্ত্রী, তার বাড়িও না, সাবেক স্ত্রীর বাড়ি, সেখানে প্রকাশ্যে একদল লোক যায় যে এখানে কী সব অভিযোগ আছে তাদের, এবং আজকাল একটা শুরু হয়েছে তথ্য সংগ্রহ করতে যাওয়া। তো তথ্য সংগ্রহ করার দায়িত্ব মবকে কে দিয়েছে? এর মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করব যে 4 জন সমন্বয়ক বোধহয় পাল্টা মবি। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। শিকার হয়েছিলেন একটা জায়গায় তথ্য সংগ্রহ করতে গিয়ে, এবং সেখানে নিরাপত্তা বাহিনীকে গিয়ে তাদেরকে উদ্ধার করতে হয়েছে। কোথাও কোথাও পুলিশ সদস্যরা মবের শিকার হচ্ছে। কক্সবাজারে বোধহয় হয়েছে একটা, পুলিশ সদস্যরা আক্রান্ত হচ্ছে এবং আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা নিজে এটা বলেছেন যে পুলিশ আক্রান্ত হচ্ছে। তবে আজকে একটা ইতিবাচক খবর আছে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কারো এই তথ্য সংগ্রহ করতে যাওয়া বা অভিযান পরিচালনা করতে যাওয়া এই অধিকার তাদের নাই। কিন্তু এটাও খুবই ইন্টারেস্টিং যে 5 মাস, 6 মাস, 7 মাস চলে যাওয়ার পরে, এত মব, এত গণপিটুনি, এত হিংসাত্মক ঘটনাবলী ঘটার পরে উনি এই কথা বললেন, এটা তো টু লেট।
এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা জি। ছাত্রী, এটা তো তাকে মানে এই শাহবাগ থানায় যা হলো যা হলো। এটা তো আপনি নিশ্চয়ই দেখেছেন। জি জি মানে থানা থেকে অভিযুক্ত ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, মানে আদালতে সোপর্দ করা যাবে না, আইনি প্রক্রিয়ায় যাওয়া যাবে না, তাদের হাতে দিয়ে দিতে হবে। এবং রোজার মধ্যে মধ্যরাতে একদল লোক গিয়ে থানা ঘেরাও করা, থানায় পুলিশের উপর চাপ সৃষ্টি করা। এই পুলিশের উপর চাপ সৃষ্টি করাটা কিন্তু চলছেই বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। কিছু লোক গিয়ে কোনো পুলিশ অফিসারকে বলছে স্বৈরাচারের দোসর, তাকে এখনই চলে যেতে হবে, বা কোনো স্থানীয় প্রশাসনের কর্মকর্তাকে চলে যেতে হবে। এই যে চলছে, এটা মানে থামানো উচিত ছিল অন্তত কয়েক মাসের মধ্যেই। ইউনূস সরকার কিন্তু এই জায়গাটা একেবারে ব্যর্থ হয়েছে। এটা মতি ভাই আপনার মনে আছে, এটা শুরু হয়েছিল শিক্ষাক্ষেত্রে। জি, শিক্ষকদের অপদস্থ করে বের করে দেওয়া, পদত্যাগে বাধ্য করা, এইসব ঘটনাগুলির ভেতর দিয়ে। এবং আমাদের শিক্ষা উপদেষ্টা কিন্তু এই কাজে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আমার সরাসরি শিক্ষক ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, উনি সম্প্রতি তার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়, নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু এটাও অনেক দেরিতে। এই কথাটা কিন্তু বলা হচ্ছিল যে ইউনূস সরকার তড়িঘড়ি করে দায়িত্ব নিয়েছে, এবং উনি নিজেও একটা সাক্ষাৎকারে বলেছেন যে আমাকে কিছু লোক দেওয়া হয়েছে, সেখান থেকে পরিচিতদের আমি নিয়েছি। তো সেটা তাৎক্ষণিকভাবে হতে পারে, কিন্তু এটা তো রেকটিফাইড হওয়া উচিত ছিল। এটা 2 মাস 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে এই সরকারের খোলনলচে বদলা নেওয়া উচিত ছিল। কারণ এই সরকারের বিরুদ্ধে কিন্তু দক্ষতার ঘাটতির অভিযোগটা তীব্র। মানে অনেস্টি নিয়ে প্রশ্ন খুব একটা ওঠেনি, অভিযোগ তেমন নাই। ছাত্র সমন্বয়কদের কারো কারো ব্যাপারে কিছু বিব্রতকর অভিযোগ ছিল, আছে, সেগুলো হয়তো পরিকল্পিত অন্য পক্ষ থেকে। কিন্তু এর বাইরে যে উপদেষ্টা যারা আছেন তাদের আর্থিক অসততা নিয়ে অভিযোগ তেমন নাই, কিন্তু অদক্ষতা নিয়ে অভিযোগ আছে। ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের কথা বললাম, উনি একজন সুযোগ্য শিক্ষক, এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব হিসেবে সেটা ঠিক আছে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সামলাতে উনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এবং শিক্ষাক্ষেত্র থেকেই কিন্তু এই আন্দোলনটা হয়েছিল, যেটা পরে সরকার পতনের আন্দোলনে যায়। সুতরাং সরকারের উচিত ছিল এখানে যে অরাজকতা হতে পারে, এখান থেকে যে অরাজকতা দেশে ছড়িয়ে পড়তে পারে, সেই ব্যাপারে সতর্ক হওয়া এবং সেটা অ্যাড্রেস করা। এই কাজটাই কিন্তু সরকার একেবারেই ব্যর্থ হয়েছে। এবং এখন তো বলাই হচ্ছে যে শিক্ষার্থীদের একাংশ মব আকারে আত্মপ্রকাশ করছে, এবং তাদের একটা অংশ আবার তৌহিদি জনতা হিসেবে আত্মপ্রকাশ করছে। হ্যাঁ, এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে এরা কারা। তো মানব জমিনে একটা রিপোর্ট দেখছি 2 পাতায়, যে কিছু ঘটনায় দেখা যাচ্ছে যে পরিচিত কিছু মুখ, কমন কিছু মুখ, তারা ঘুরে ঘুরে এই মব তৈরি করছে। তো এটা যদি ঠিক হয়ে থাকে, তাহলে আমাদের গোয়েন্দাদের এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদের ব্যাপারে খোঁজখবর নিতে হবে। কারণ এই যে মব সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। শুধু তাই না, বাংলাদেশের বর্তমান সরকারের ব্যাপারে যারা বিরূপ প্রচারণা চালাচ্ছে, তাদের হাতে কিন্তু অস্ত্র তুলে দিচ্ছে যে বাংলাদেশে মবের রাজত্ব কায়েম হয়েছে, আইনশৃঙ্খলা বলে কিছু নাই। এবং আন্তর্জাতিক পরিসরে ইউনূস সরকারের মানে ওনার কারণে যতই একটা গ্লোবাল ইমেজ থাকুক, এই মব কিন্তু, এই বিশৃঙ্খলা যদি চলতে থাকে, তাহলে কিন্তু এই সরকার শুধু না, এই যে পরিবর্তনের ধারা, এটা নিয়ে প্রশ্ন উঠবে যে এটা আসলে হাসিনা সরকারের পতন ঘটিয়ে একটা জঙ্গি উত্থানের সুযোগ করে দিয়েছে কিনা, এই প্রচারণা চালানোর সুযোগ হবে। এবং আমাদের যে গণতন্ত্রের অভিযাত্রা, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে যদি এই মবকে দমন করা না যায়। আপনি জানেন যে মব মানে বন্দুকের যেমন দিক নেই, যে কোনো দিকে ঘুরাইলে বন্দুক এগুলি হয়, মবেরও কিন্তু তাই। সেই তো এই পরিস্থিতি একটা বিপজ্জনক পরিস্থিতি। জি, তো আমরা আশা করব যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথা বলেছেন দেরিতে হলেও, যে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কারো অধিকার নেই। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। কোথাও প্রবেশ করার, কোথাও গিয়ে তথ্যানুসন্ধান করার এতদিন বাদে কেন? জি, এতদিন বাদে কেন, এটা একটা প্রশ্ন। পরিস্থিতির
যথেষ্ট অবনতির পরে এটা করা হলো। মতি ভাই, এই প্রশ্নও কিন্তু বাজারে আছে যে সরকারের একটা অংশ চায় কিনা যে পরিস্থিতির অবনতি ঘটুক এবং নির্বাচন বিলম্বিত হোক। এরকম অভিযোগও কিন্তু বাজারে আছে, মানে বাজারে তো কথার কোনো শেষ নাই। এবং এই কথাটা উঠছে আরও বেশি করে ছাত্র সমন্বয়করা এখনও সরকারে অবস্থান করছে বলে এটা আমার মনে হয়। আজকে দেখবেন নাহিদ ইসলাম নবগঠিত যে পার্টি, তার যে নাগরিক পার্টি, উনি যে বলেছেন যে দেশে পরিস্থিতি নাই নির্বাচন হওয়ার, মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার, উনি কিন্তু প্রধান উপদেষ্টার যে মোটামুটি একটা ঘোষণা যে এই বছরের মধ্যে হবে নির্বাচন, সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং অলমোস্ট প্রকাশ্যে। তো এই যে অবস্থানটা নিয়েছেন, এটা অনেকে মেলাবে যে তারাই চাচ্ছে কিনা যে পরিস্থিতির অবনতি ঘটুক এবং নির্বাচন পিছিয়ে যাক। একটা পত্রিকায় ফ্রন্ট পেজে নিউজ আছে, দেখলাম যে লিড নিউজ, যে তারা দল গোছাতে চায়, সময় চায়। তো এগুলো মেলানো হচ্ছে যে 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 সময় যদি পেছানো যায় নির্বাচনের সময়, তাহলে দল গোছাতে সুবিধা হবে এবং তাদের রাজনীতিতে প্রভাব বিস্তারের সুযোগ বাড়বে। তো এইগুলো কিন্তু দেশের সামগ্রিক পরিস্থিতিকে আরো বিপজ্জনক দিকে নিয়ে যেতে পারে। ওয়েল, সেটা হচ্ছে যাই হোক, এর মধ্যে একটু স্বস্তির খবর আছে অবশ্য। প্রতিবারই রমজানে জিনিসপত্রের দাম নিয়ে কিন্তু অন্যরকম একটা খবর আমরা ছাপি, পত্রিকা কাগজেই ছাপা হয়। এবার শুধু বোধহয় এডিবল অয়েল মানে ভোজ্য তেল ছাড়া বাকি সব আইটেমই মোটামুটি এটা সহনীয় অবস্থায় আছে। জি, আপনি কীভাবে দেখেন? হ্যাঁ, আমি মনে করি, আমি ফেসবুকে লিখেছিও, সেটা হচ্ছে যে এবার রোজার পণ্য বলে যেসব পণ্যকে আমরা চিহ্নিত করি বরাবর, সেই পণ্যগুলোর দাম কিন্তু স্থিতিশীল আছে, সাপ্লাই ভালো, এবং কোনো কোনো ক্ষেত্রে দাম কমেছে, গতবারের চেয়েও দাম কমেছে, এরকম খবরাখবর আছে। আমি নিজে আজকে বাজারে গিয়েছিলাম, আমি নিজে একটু রেকি করেছি আর কি, মানে যেগুলো কিনেছি সেগুলো তো কিনেছি, যেগুলো কিনিনি সেগুলো জিজ্ঞেস করেছি আর কি। যেমন পেঁয়াজ, টমেটো, ডিম, এগুলোর দাম বাড়েনি, শুধু তাই না, কোনো কোনো ক্ষেত্রে কমেছে। ডিমের দাম কিন্তু কমেছে, ডিম 130 টাকা, 35 টাকা, 125 টাকায় পাওয়া যাচ্ছে। হাঁসের ডিমের দামও দেখলাম কমেছে। টমেটোর দাম কম, আলুর দাম কম, খুবই কম। তো এটা আবার একটা উদ্বেগজনক দিককে আমাদের দৃষ্টিকে নিয়ে যায়, সেটা হচ্ছে যে কৃষকের কি পরিস্থিতি, যারা আলু ফলিয়েছে তারা কি দাম পাচ্ছে, তারা নিশ্চয়ই অনেক কম দাম পাচ্ছে। তো ভোক্তার মধ্যে স্বস্তি আছে। আজকে দেখবেন একটা খবর আছে যে গত মাসে মূল্যস্ফীতি কমেছে, সার্বিক মূল্যস্ফীতি এবং খাদ্য মূল্যস্ফীতি দুটাই বোধ হয় 10-এর নিচে নেমেছে 22 মাসের মধ্যে প্রথম। তো এটা একটা বড় ঘটনা। আর একটা অভিযোগ ছিল বিগত সরকারের বিরুদ্ধে যে তারা মূল্যস্ফীতির তথ্য বিকৃত করে খবর পরিবেশন করছে। এই সরকার বলছে যে আমরা সেটা করছি না, মানে বিবিএস পরিকল্পনা কমিশনে পাঠাচ্ছে না এটাকে কমানোর জন্য। এটা ওয়াহিদুদ্দিন মাহমুদ সারি বলে দিয়েছিলেন যে তোমরা যা পাবা সেটা প্রকাশ করে দেবা, কারণ এটা গোপন করার কিছু নাই। তো আমরা যদি ধরে নিই যে এই তথ্যটা সঠিক, তাহলে এটা কিছুটা স্বস্তির। এবং সবজির দাম এখানে ভূমিকা রেখেছে। আমরা জানি যে গত শীতে প্রচুর সবজির সরবরাহ ছিল এবং এখনও কিন্তু শীতের শেষ চলছে। এই রোজায় যে পরিস্থিতি একটু সহনীয় আছে, সেটা কিন্তু সবজির দামের কারণেও, বাজারে প্রচুর সবজি। এবং এবার ইন্টারেস্টিং হচ্ছে যে বেগুনের দামও সেভাবে বাড়েনি, মানে রোজার মাসে তো বেগুনের দামও অনেক বাড়তে দেখা যায়। সয়াবিন তেল নিয়ে একটা সংকট তেল গেল এখনো চলছে। জি, সয়াবিন তেলের কিন্তু ঘাটতি নাই, সয়াবিন তেলের আমদানি যথেষ্ট হয়েছে, গতবারের চেয়ে আমদানি বেড়েছে। তো কিন্তু প্যাকেটজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছিল না, এখনও এর সাপ্লাইটা যথেষ্ট না। চিটাগাং থেকে খবর আছে, ঢাকায়ও আমি নিজে কিনতে গিয়ে মানে ঝামেলায় পড়েছি, মানে বড় দোকান, শপিং মল ছাড়া, মানে মেগাশপ ছাড়া কোথাও সয়াবিন তেল সেভাবে এখনও পাওয়া যাচ্ছে না। তো এটা তো খুবই রহস্যজনক যে তেলের আমদানি ভালো, তেলের পরিশোধন হচ্ছে, অনেকগুলো প্ল্যান্ট আছে আমাদের, তেলের ঘাটতি হওয়ার কোনো কারণ নেই। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। কিন্তু
খুচরা বাজারে তেল পাওয়া যাচ্ছে না, এবং এই প্যাকেটজাত তেল খুলে খোলা তেল হিসেবে বিক্রি করা হচ্ছে বেশি দামে, এই অভিযোগও আছে। সিন্ডিকেট নাকি? এখন সিন্ডিকেট হতে পারে, যেহেতু এখানে কম বিক্রেতারা আছে, মানে মাত্র কয়েকটা কোম্পানি এই বাজারকে নিয়ন্ত্রণ করে। কিন্তু এখানে তো ট্যারিফ কমিশন কাজ করার কথা। আমরা বরাবর জানি ট্যারিফ কমিশন এই মূল্য নির্ধারণ করে দেয়। তবে আবার এটাও দেখেছি যে তারা চাপ সৃষ্টি করে ট্যারিফ কমিশনকে দিয়ে দাম বাড়িয়েছে, মাঝে দাম বেড়েছিল সয়াবিন তেলের। তো এবার দাম বাড়েনি, কিন্তু সাপ্লাইয়ের সংকট, এটা ইনভেস্টিগেট হওয়া উচিত। এবং ইউনূস সরকারের তো এটা দেখা উচিত যে সয়াবিন তেলটা যদি নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে কিন্তু পরিপূর্ণ সাফল্য এরা দেখাতে পারত বাজারে। তো পরিপূর্ণ সাফল্য অর্জন করা যায়নি, কিন্তু সার্বিকভাবে বাজার এখন একটু নিয়ন্ত্রণে আছে, এটা বলা যায়। এটা স্বস্তির অবশ্যই। আপনি জানেন যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে আন্তর্জাতিক খবর যেটা, ট্রাম্প সাহেব তো অনেক অর্থ সরবরাহে মানে তার মানে এতটাই কড়াকড়ি যে কারণে লেফট রাইট ডিসিশন নিচ্ছে। তো ফলে এই নিয়ে একটা আতঙ্ক বিরাজ করছে, অস্বস্তি তো আছেই। জি, এটা উদ্বেগজনক। রোহিঙ্গা ক্যাম্প ঘিরে তো আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা সেটাও আছে, কারণ এখানে হিসাবে দেখা যাচ্ছে যে খাতাপত্রে রোহিঙ্গা এত আছে কিন্তু বাস্তবে নেই। তারপর হচ্ছে তাদের যে অর্থের যে চাহিদা এবং অর্থের যে যোগান, সেখানে ঘাটতি দেখা যাচ্ছে গত বছরে এই বছরে। তো আসলে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়া তো মানে এই সংকট থেকে আমাদের রেহাই পাওয়ার কোনো উপায় নেই। ডক্টর ইউনূস কিন্তু একটা আন্তর্জাতিক সম্মেলন মানে জাতিসংঘের কাছে দাবি জানিয়েছেন, আন্তর্জাতিক সম্মেলন, যে এই পরিস্থিতি তো বাংলাদেশের ঘাড়ের উপর এসছে। তো অন্য দেশের সংকট বাংলাদেশের উপর এসছে, বাংলাদেশ এখন কী করবে? এবং ট্রাম্প প্রশাসন যে আচরণ করছে, ইউএসএইডের ঘটনা সহ, এটা তো, এবং বাংলাদেশের যারা এখানে অবৈধ হিসেবে চিহ্নিত হবে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে, এই খবরও আছে। তো সব মিলিয়ে, এবং আমরা তো দেখলাম যে মানে ইউক্রেন প্রশ্নে ট্রাম্প সাহেব কীরকম অবস্থান নিয়েছেন এবং কিভাবে জেলেনস্কিকে না খাইয়ে বিদায় করে দিয়েছেন। তো এগুলো তো খুবই মানে অপ্রত্যাশিত শুধু না, অভূতপূর্ব ঘটনা। তো এর মধ্যে আমরা যদি রোহিঙ্গা নিয়ে, রোহিঙ্গাদের প্রয়োজনীয় অর্থ এবং তহবিল নিয়ে সংকটে পড়ে যাই, এটা বাংলাদেশের জন্য একটা আপকামিং সংকট হবে। এবং এই সরকারের জন্য এটা তো উদ্বেগজনক, কারণ এই সরকারের তো এটা এজেন্ডা হওয়ার কথা না, তার তো আরও অনেক এজেন্ডা আছে, নির্বাচন এজেন্ডা আছে। তো এটা নিয়ে যদি সমস্যায় পড়তে হয় তাহলে ইউনূস সরকারও সমস্যায় পড়বে, কারণ এই সমস্যাটা একেবারে নাকের কাছে চলে এসছে। আরেকটা খবর দেখলাম, এনআইডি নিয়ে বিতর্ক টানাটানি। জি, সরকার চায় তারা নিয়ে যেতে, নির্বাচন কমিশন চায় তাদের কাছে রাখতে। জি, এটা বিষয় আগের সরকারও তাই করেছিল। এটা আমি খুব রিপোর্টটা পড়িনি, রিপোর্টের ভেতরে কি আছে মানে রিপোর্টটা পড়লে বলতে পারবো আর কি, আমি রিপোর্টটা ঠিক ফলো করিনি। হ্যাঁ, ওইটাই। যাই হোক, এখন যেটাই আমি দেখতেছিলাম, আপনি নিশ্চয়ই ওইটা লক্ষ্য করেছেন যে বিবিসির সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা, বিশেষ করে আওয়ামী লীগের প্রসঙ্গে তিনি বলছেন যে আওয়ামী লীগ ঠিক করবে ভোটে অংশ নিবে কি নেবে না। আপনার কি মনে হয়? এটা আওয়ামী লীগ তো নিষিদ্ধ হবে কিনা বা নিষিদ্ধ না হলেও নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, এইসব প্রশ্ন রাজনীতিতে আছে। কিন্তু আমরা বারবারই লক্ষ্য করছি যে ডক্টর ইউনূস একটা অবস্থান বারবারই নিচ্ছে না। এর আগেও একটা ইন্টারভিউতে বলেছেন যে একটা বড় রাজনৈতিক দল চাচ্ছে না যে অন্য একটা দল নিষিদ্ধ হোক, আমরা কেন চাবো, এটা আগেও বলেছেন। এই ইন্টারভিউতে উনি বললেন যে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেটা তাদের সিদ্ধান্তের ব্যাপার, এটা তো আমি বলতে পারি না, আর নির্বাচন কমিশন ডিসাইড করবে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। তো আওয়ামী লীগকে নির্বাচনে রাখার ব্যাপারে কিন্তু এক ধরনের চাপও আছে আন্তর্জাতিক অঙ্গন থেকে। এরকম আমরা দেখব যে জাতিসংঘ যে মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে
জুলাই গণ অভ্যুত্থান দমন নিয়ে, নিষ্ঠুরতা নিয়ে, সেখানে আওয়ামী লীগকে অভিযুক্ত করা হয়েছে, শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে অভিযুক্ত করা হয়েছে যে উনি এসবের পেছনে আছেন, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপার কিন্তু তারা বলেনি। এবং ইনক্লুসিভ নির্বাচনের কথা কিন্তু বলা হচ্ছে। আমরা লক্ষ্য করব যে সেনাপ্রধান মাঝে যে বক্তব্য দিয়েছেন সেখানে উনিও কিন্তু ইনক্লুসিভ অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন। তো অন্তর্ভুক্তি মানে নিশ্চয়ই আওয়ামী লীগ বাদ দিয়ে না, অর্থাৎ মাঠে যেসব দল আছে শুধু তারাই অংশ নিলে নির্বাচনটা যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক হবে না, এইরকম একটা ধারণা আমার মনে হয় ইউনূস সরকারের মধ্যেও আছে। যেজন্য উনি নিষিদ্ধ করার ব্যাপারে বলছেন না, উনি বলছেন যে তারা অংশ নিতে চাইলে অংশ নিতে পারে, এইরকম একটা মনোভাব ব্যক্ত করছেন। এখানে আমি বলবো যে বিএনপির সঙ্গে ওনার অবস্থানের সঙ্গতি আছে। মানে ইউনূস সরকারের যেসব ছাত্র প্রতিনিধি আছেন তাদের সঙ্গে কিন্তু এই জায়গায় ডিফারেন্স লক্ষ্য করছি, কারণ তারা তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে, এবং তারা এমনও অবস্থান নিচ্ছে যে শেখ হাসিনার বিচার, তার ফাঁসি, তাকে ফাঁসি কাস্টে ঝোলানোর আগ পর্যন্ত ইলেকশন যেন না হয় বা ইলেকশনের কথা যেন কেউ না বলে, এই অবস্থান। কিন্তু সরকারের অবস্থান সেরকম না। সরকার বলছে যে অল্প সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে নিয়ে, উনি কিন্তু বারবার এর মধ্যে উনি বোধহয় একাধিক ইন্টারভিউ পরপর তিনটা ইন্টারভিউতে উনি একই কথা বলেছেন যে অল্প সংস্কার যদি হয়, রাজনৈতিক দলগুলো একমত হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। এখন আবার ওই মার্চের কথা বলা হচ্ছে, কারণ মার্চের পরে তো বর্ষা শুরু হয়ে যাবে আগামী বছর, সেজন্য বর্ষা শুরু হবে, তারপরে মার্চেও তো সম্ভব না, কারণ মার্চেও তো ঈদ থাকবে, মানে রোজার পরে ঈদ থাকছে, তারপরে সব মিলে একটা। তো মতি ভাই, আমি একটা জিনিস বলতে চাই যে যে বর্ষা বৃষ্টি বাদলের কথা বলে নির্বাচন পেছানো, সেটাও কিন্তু যুক্তিযুক্ত না। কারণ 1996 সালে নির্বাচন হয়েছিল 12 জুন, জুনেও নির্বাচন সম্ভব যদি পরিস্থিতি ওইরকম হয়। তখন বাধ্যবাধকতা ছিল 3 মাসের মধ্যে হতে হবে, এখন সে বাধ্যবাধকতা নাই। কিন্তু এই অজুহাতগুলো খাড়া করে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্য আমি কথাটা বলছি যে 12 জুনেও তো নির্বাচন হয়েছিল এদেশে, তাই না? এবং 2001-এর নির্বাচন হয়েছিল 1 অক্টোবরে। সুতরাং আগামী 6 মাসের মধ্যেও নির্বাচন হতে পারে যদি পরিস্থিতি ডিমান্ড করে। পরিস্থিতি কিন্তু নির্বাচন চাইছে আমি মনে করি, কারণ সরকার এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাময়িক সাফল্য ছাড়া আর কোনো সাফল্য আছে বলে দাবি করতে পারবে না। যদিও ইউনূস সাহেব সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে উনি পরিস্থিতির অত অবনতি হয়নি বলে দাবি করছেন, কিন্তু ওনার সঙ্গে বেশিরভাগ লোক একমত হবে বলে আমার মনে হয় না। পরিস্থিতির কিন্তু যথেষ্টই অবনতি হয়েছে। অনেক ধন্যবাদ মামুন আপনাকে। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।